বাফার দ্রবণের সর্বশেষ পর্বে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএইচ ইন হিউম্যান ব্লাড, অর্থাৎ হিউম্যান ব্লাডের পিএইচ সংক্রান্ত যে হাবিজাবি কথাবার্তা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা তো নিশ্চয় জানো যে বাফার দ্রবণের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মানুষের রক্ত। আমরা জানি যে মানুষের রক্তের পিএইচ এর একটা ফিক্সড মান আছে, সেটা হচ্ছে 7.4। এই পিএইচ এর মান থেকে মানুষের রক্তের পিএইচ যদি 0.5 বেশি হয়ে যায় অথবা 0.5 কম হয়ে যায় তাহলে কিন্তু মানুষের জীবন সংকটাপন্ন হয়ে যাবে, মানুষ কমায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখান থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু যে মানুষের রক্তের পিএইচ কতটুকু হেরফের হইলে মানুষের জীবন সংকটাপন্ন হইতে পারে। তো প্রথম এমসিকিউ এর উত্তর হচ্ছে প্লাস মাইনাস 0.5। এটা কোথায় থেকে? পিএইচ এর যে একটা ফিক্সড মান আছে মানুষের রক্তের 7.4, সেখান থেকে যদি প্লাস মাইনাস 0.5 অর্থাৎ তোমার 0.5 বেশিও হইতে পারে, 0.5 কমও হইতে পারে। আরো একটা জিনিস তোমরা একটু মনে রাখো, মানুষের রক্তের পিএইচ যদি তোমার পিএইচ এর মান যদি 7.4 এর চাইতে বেশি হয় তাহলে এক ধরনের ঘটনা ঘটে, আর মানুষের রক্তের পিএইচ এর মান যদি 7.4 এর কম হয়ে যায় তাহলে আরেকটা ঘটনা ঘটে। যদি 7.4 এর চাইতে বেশি হয়ে যায় তাহলে এই বিষয়টাকে তোমার বলা হচ্ছে হলো অ্যালকালিসিস। অ্যালকালিসিস অ্যালকালিসিস লিখে দিচ্ছি আমি, অ্যালকালিসিস। আর যদি কখনো পিএইচ এর মান 7.4 এর কম হয়ে যায় তাহলে এটাকে বলা হচ্ছে হলো অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস। আচ্ছা, মানুষের রক্তে মোট 3 ধরনের বাফার দ্রবণ রয়েছে বা বাফার সিস্টেম রয়েছে। তো মানুষের রক্তের বাফার, মানুষের রক্তে মোট কত ধরনের বাফার আছে? মোট 3 ধরনের বাফার আছে। ঠিক আছে, কি কি সেইগুলো চলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে যেটা পাবো মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বাইকার্বনেট বাফার। বাইকার্বনেট বাফার, ঠিক আছে। 2 নম্বরে যেটা পাবো, এটা মেজর, কিন্তু মানুষের রক্তের পিএইচ কে নিয়ন্ত্রণ করার মেজর যে বাফার সিস্টেম সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার। এরপরে 2 নম্বরে আমরা পাবো হচ্ছে আন্তঃকোষীয় ফসফেট বাফার। আন্তঃকোষীয় ফসফেট বাফার। আর 3 নম্বরে আমরা পাবো হচ্ছে তোমার প্রোটিন বাফার সিস্টেম। প্রোটিন বাফার, ঠিক আছে। তো এইবারে আমরা হচ্ছে মানুষের রক্তের যে বাইকার্বনেট বাফারটা কিভাবে মানুষের রক্তের পিএইচ কে কন্ট্রোল করে এই জিনিসটা আমরা দেখবো। তো তোমরা নিশ্চয়ই তো প্রত্যেকদিন তোমার কাঁচা ফলমূল খাও, কাঁচা ফলমূলে তো তোমার হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা তোমার বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। তো এই যে জৈব অ্যাসিডগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি, এই জৈব অ্যাসিডগুলো খাইলে তো আমাদের পিএইচ এর মানটা চেঞ্জ হওয়ার কথা, রক্তের পিএইচ এর মান 7.4 এর কম হওয়ার কথা। কারণ আমরা যে ফলমূল খাচ্ছি ডাইজেশনের পরে একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা সার্টেন অ্যামাউন্ট H+ আয়ন রক্তে প্রবেশ করছে। তো রক্তে যদি H+ আয়ন প্রবেশই করে তাহলে তো পিএইচ এর মান চেঞ্জ হওয়ার কথা, পিএইচ এর মান ড্রপ করার কথা, কিন্তু এটা হচ্ছে না। আবার ধরো তুমি আজকে পাকা লেবু খাইছো অথবা পুঁইশাক খাইছো অথবা আমরা বিভিন্ন ধরনের ঔষধ খাচ্ছি, এই ঔষধগুলোতে যে ক্ষারীয় পদার্থ আছে সেই ক্ষারীয় পদার্থগুলো রক্তে যাওয়ার পর পিএইচ এর মানটাকে বাড়াই দেওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। কিভাবে হচ্ছে না চলো এটা নিয়ে আমরা ডিসকাস করব। এটা সৃষ্টিকর্তার একটা রহস্য যে কেমনে জানি আমাদের রক্তের পিএইচ এর মান 7.4 অটোমেটিক এটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার খাতায় হেডিং দাও যে বাইকার্বনেট বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। বাইকার্বনেট বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। বাইকার্বনেট বাফারটা আসলে আমাদের রক্তে কিভাবে কাজ করে? বাইকার্বনেট বাফারটা তৈরি হচ্ছে তোমার H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ভেঙে গিয়ে দ্রবণে H+ এবং HCO3- আয়ন উৎপন্ন করে।
বাইকার্বনেট বাফার দ্রবণ তৈরি করার জন্য যে লবণটা লাগে সেই লবণটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। এটা একটা আয়নিক লবণ। এটা ভেঙে গিয়ে তোমার উৎপন্ন করবে হচ্ছে Na+ এবং HCO3-। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই বাইকার্বনেট বাফার দ্রবণ। এখন যদি আমরা এমন একটা খাবার খাইলাম যে খাবার খাওয়ার ফলে রক্তে দেখা যাচ্ছে H+ ইন করলো, তো H+ যখন রক্তে যাচ্ছে, H+ রক্তে আসলে সেই H+কে আমাদের এই অম্লীয় বাফার দ্রবণটা, এটা হচ্ছে তোমার বাইকার্বনেট বাফার দ্রবণ, এই বাফার দ্রবণটা কিভাবে দেখো ভ্যানিশ করবে। H+, এইটা দ্রবণের যে বাইকার্বনেট আয়ন আছে HCO3-, এইটার সাথে কম্বাইন্ড করবে, এটার সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে H2CO3 বাইকার্বনেট আয়ন, এবং H+ যুক্ত হয়ে উৎপন্ন করলো কার্বনিক অ্যাসিড। এটা হচ্ছে অবিয়োজিত কার্বনিক অ্যাসিড। এটা ভেঙে কিন্তু কখনোই তোমার H+ আয়নটা উৎপন্ন করবে না। অর্থাৎ রক্তের মধ্যে যে H+ আয়নটা প্রবেশ করলো সেটা কিন্তু আর অ্যাভেলেবেল নাই, সেটা কিন্তু আর ফ্রি নাই। ওটা চাইলে পিএইচ এর মান কমায় দিতে পারতো, কিন্তু পারছে না কেন? কারণ সেটা তো ওই যে বাইকার্বনেট আয়নের সাথে কম্বাইন্ড হয়ে একটা যৌগ আকারে আছে। এখন H+ আয়ন যদি বেশি বেশি রক্তে ইন করে, তাহলে বাইকার্বনেট আয়নগুলো এসে বেশি বেশি এর সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে। কার্বনিক অ্যাসিড এইটা যদি রক্ত অনেক বেশি হয়ে যায়, এইটা আবার তোমার হচ্ছে আরো একটা বিক্রিয়ার মধ্যে প্রবেশ করে কার্বনিক অ্যাসিড। এইটা যদি আমাদের রক্তের মধ্যে বেশি থাকে, তাহলে এটা ভেঙে গিয়ে তোমার পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, যে কার্বন ডাই অক্সাইড তোমার ফুসফুসের মাধ্যমে বের হয়ে চলে যায়। ঠিক আছে, এবার রক্তে দেখা যাচ্ছে ক্ষার জাতীয় কোনো একটা সাবস্টেন্স প্রবেশ করছে। ক্ষার জাতীয় সাবস্টেন্স প্রবেশ করা মানে কি? রক্তে হাইড্রোক্সিল আয়ন আসছে। তো হাইড্রোক্সিল আয়ন আসলে কি হবে দেখো, হাইড্রোক্সিল আয়ন তোমার রক্তের মধ্যে যে H+ আয়নটা আছে এটার সাথে যুক্ত হয় পানি উৎপন্ন করবে। এখন হাইড্রোক্সিল আয়নকে ভ্যানিশ করতে গিয়ে H+ আয়নটা তো রক্ত থেকে হারায় যাচ্ছে। H+ আয়ন যদি রক্ত থেকে হারায় যায়, তাহলে তো পিএইচ এর মান বাইরে যাবে, কিন্তু পিএইচ এর মান তো বাড়ানো যাবে না। যেই H+ আয়নটা হারায় গেল, সেটাকে ব্যাক আনার জন্য অবিয়োজিত, মানে যেসব কার্বনিক অ্যাসিড তোমার এখনো ভাঙে নাই, তার মধ্যে কিছু পরিমাণ কার্বনিক অ্যাসিড আবার ভেঙে গিয়ে আমাদের যে H+ এর ঘাটতিটা হয়েছিল সেই ঘাটতিটা ফিল আপ করবে। অর্থাৎ এখানে আরো একটা বিক্রিয়া হবে, সেটা হচ্ছে H2CO3, এটা ভাঙবে, ভেঙে উৎপন্ন করবে H+। H+টা ওই যে ঘাটতি পূরণ করছে, যে H+টা দ্রবণ থেকে বা রক্ত থেকে হারায় গেল, সাথে উৎপন্ন হবে হচ্ছে HCO3-। ঠিক আছে, এইভাবে আমাদের বাইকার্বনেট বাফার সিস্টেমটা রক্তের পিএইচ কে কন্ট্রোল করছে। এবার আমরা দেখব যে আসলে রক্তের পিএইচ এর মান 7.4 এটা কিভাবে থাকে, কিভাবে নিশ্চিত হয়। ঠিক আছে, তো আমরা রক্তের পিএইচ এর মান সবসময় বলি যে 7.4 এটা আমরা প্রমাণ দেখব যে আসলে রক্তের পিএইচ এর মান 7.4 হয়। খেয়াল করো, এই অম্লীয় বাফার দ্রবণের পিএইচটা আমরা চাইলে হ্যান্ডারসন-হ্যাসেলবার্গের ইকুয়েশনটা ব্যবহার করে পিএইচ এর মান নির্ণয় করতে পারবো। পিএইচ সমান আমরা জানি যে pKa প্লাস লগ, ওপরে থাকে হচ্ছে তোমার লবণের কনসেন্ট্রেশন, সল্টের কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড বাই তোমার নিচে থাকবে হচ্ছে অ্যাসিড এর কনসেন্ট্রেশন। ঠিক আছে, বাইকার্বনেট বাফার সিস্টেম তৈরিতে আমাদের কার্বনিক অ্যাসিড লাগছে, যে কার্বনিক অ্যাসিডের কে এর মান আমাদের জানা আছে, মুখস্থ। এটা pKa সমান চাইলে আমরা লিখতে পারবো লগ কে এটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এটার মান হচ্ছে 7.8 × 10⁻7 প্লাস লগ রক্তের মধ্যে যে সল্টটা থাকে সোডিয়াম বাইকার্বনেট, এইটার কনসেন্ট্রেশনটা হচ্ছে তোমার 24 মিলিমোল পার লিটার। এককটা ইম্পর্টেন্ট, কিন্তু 24 মিলিমোল পার লিটার। আর যে অ্যাসিডটা থাকবে সেই অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে 1.2 মিলিমোল পার লিটার। ঠিক আছে, এইখান থেকে ক্যালকুলেশন করলে দেখবা যে মানটা আসছে 7.4। এইভাবে আমরা আসলে প্রমাণ করলাম যে রক্তের তোমার পিএইচ এর মান 7.4 হয়। এখন একটা বেসিক প্রশ্ন আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, যে দেখতে পাচ্ছ এখানে রক্তের পিএইচ এর মান 7.4, যদি আমরা বাফার দ্রবণ যেটা রক্তের মধ্যে আছে সেটা আমরা দেখলাম কি বাইকার্বনেট বাফার, এটা হচ্ছে একটা অম্লীয় বাফার। অর্থাৎ রক্তের মধ্যে অম্লীয় বাফার আছে, কিন্তু রক্তের পিএইচ এর মান হচ্ছে 7.4। জিনিসটা একটু অদ্ভুত লাগতে পারে তোমাদের কাছে, বা তোমরা এই প্রশ্নটা কখনো ফেস করতে পারো জীবনে, যে রক্তে তো আছে হচ্ছে অম্লীয় বাফার, কিন্তু এটা পিএইচ এর মান কেন হচ্ছে 7.4? পিএইচ এর মান তো ক্ষারীয় হয়ে গেল। এইটার কারণ হচ্ছে
রক্তের মধ্যে যে তোমার এই যে HCO3 মাইনাস বা বাইকার্বনেট আয়নের ঘনমাত্রা আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের ঘনমাত্রা অলমোস্ট সেম। রক্তের মধ্যে এই যে বাইকার্বনেট আয়নের ঘনমাত্রা হচ্ছে 24 মিলিমোল পার লিটার, আর অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 1.2 মিলিমোল পার লিটার। খেয়াল করো, এটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা মাত্র 1.2 মিলিমোল পার লিটার। অ্যাসিড থেকে H+ বের হওয়ার পরে যেটা থাকে HCO3 মাইনাস, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী ক্ষারকের ঘনমাত্রা হচ্ছে 24 মিলিমোল পার লিটার। এখানে রক্তের মধ্যে অনুবন্ধী ক্ষারকের মোল সংখ্যা বা অনুবন্ধী ক্ষারকের পরিমাণ অথবা অনুবন্ধী ক্ষারকের ঘনমাত্রা বেশি হওয়ার কারণে রক্তের পিএইচ এর মান তোমার ক্ষারীয় হয়, যেটা 7.4 আমরা প্রমাণ করলাম। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এবং বাফা দ্রবণের আজকে শেষ পর্ব ছিল। তোমরা যারা ভিডিওটি দেখছো চাইলে ভিডিওতে লাইক করতে পারো, কারণ তোমাদের লাইক খুব 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 জরুরি। আমরা এর পরবর্তীতে কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, হ্যাঁ, কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং নতুন করে একটা প্লেলিস্ট তোমার তৈরি করার চেষ্টা করবো। আমার মনে হয় তোমরা যদি এই প্লেলিস্টটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তোমার বাফার সলিউশন নিয়ে আর কখনো কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। তবুও যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে তোমাদের জন্য কমেন্ট সেকশন আছে, সেখানে অবশ্যই কি কি প্রবলেম তোমরা ফেস করছো সেটা আমাকে বইলো, আমি তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো। তো আর কথা না বাড়াই, টাটা।